ভার্সিটিতে ঢুকে মাথা নিচু করে হাঁটছিল রাসমিক, আর হয়তো নিজের কালো অতীত নিয়ে ভাবছিল। হঠাৎ কেউ একজন ওকে পেছন থেকে ডাক দিল। ও পেছনে তাকিয়ে দেখে এক জায়গায় অনেকগুলো ছেলে দাঁড়িয়ে আছে, আর তাদের মধ্যেই একজন ওকে ডাকছে। ও ধীর পায়ে তাদের দিকে এগিয়ে গেল। ওদের কাছে গেলে একটা ছেলে ওকে উদ্দেশ্য করে বলল, এতক্ষণ ধরে ডাকছি, কথা কানে যায় না? রাসমিক কিছুটা ধীর গলায় উত্তর দিল। সরি, শুনতে পাইনি। রাসমিকের কথার প্রত্যুত্তরে অন্য আরেকটা ছেলে হাসতে হাসতে বলে উঠল, কেন বাবা, কান কেটে কি পকেটে রেখে দিয়েছো? কোনো কাজ ছিল কি? আমার ক্লাসের দেরি হয়ে যাচ্ছে। উলে উলে ছেলের কি তার নাকি ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। ভার্সিটিতে কি নতুন? জি। ভার্সিটিতে বড় ভাই দেখলে যে সালাম দিতে হয়, জানো না? সরি, শুনতে পাইনি। ভুল যখন করেছ তখন তার খেসারত তো দিতেই হবে। মানে? ওদের মধ্যে থেকে অন্য আরেকটা ছেলে কিছুটা সামান্য এগিয়ে গিয়ে একটা মেয়ের দিকে হাত দিয়ে ইশারা করে বলল, ওই যে একটা মেয়েকে দেখতে পাচ্ছিস, ওকে গিয়ে চিঠিটা দিবি। আচ্ছা ঠিক আছে, চিঠিটা দিন। ছেলেটার হাত থেকে চিঠিটা নিয়ে রাসমিক ধীরে ধীরে এগিয়ে গেল মেয়েটির দিকে। মেয়েটির কাছে গিয়ে ও তাকে পেছন থেকে ডাক দিল। হ্যালো আপু, শুনছেন? রাসমিকের ডাকে মেয়েটি সাড়া দিয়ে ওর দিকে ঘুরে উত্তর দিল। হ্যাঁ বলুন। রাসমিক চিঠিটা মেয়েটির দিকে এগিয়ে দিয়ে বলল, এই নিন। মেয়েটি রাসমিকের হাত থেকে কাগজটা নিয়ে পড়তে শুরু করলো এবং পড়া শেষ হবার সাথে সাথে ও রাসমিকের গালে সজোরে একটা থাপ্পড় মারলো এবং বলল, তোর সাহস কি করে হয় আমাকে এইসব কথা বলার? তুই চিনিস আমি কে? পুরো শহর যার ভয়ে কাঁপে তাকে তুই এসব কথা বলিস? দাঁড়া, আজকে তোকে আমি মেরেই ফেলবো। মেয়েটি পকেট থেকে ওর ফোনটা বের করে কাকে যেন কল করলো, আর রাসমিক মেয়েটির দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে নিজের ক্লাসের দিকে পা বাড়ালো। ক্লাসে অন্যমনস্ক হয়ে বসে আছে রাসমিক। কখন যে স্যার এসে পড়াচ্ছে সেটাও বুঝতে পারেনি। হঠাৎ স্যারের ডাকে ধ্যান ভাঙলো রাসমিকের। স্যার হাত দিয়ে ওর দিকে ইশারা করে বলল, এই ছেলে, এই তুমি দাঁড়াও। রাসমিক বসা থেকে দাঁড়িয়ে উত্তর দিল, জি স্যার। তোমার কাছে প্রথম দেখলাম ক্লাসে। ভার্সিটিতে কি নতুন নাকি? জি স্যার। আগে কোনো ভার্সিটিতে ছিলে? ঢাকা ভার্সিটিতে। রাসমিকের কথার প্রতি উত্তরে স্যার কিছুটা কৌতূহলী হয়ে প্রশ্ন করলেন, তো ঢাকা ভার্সিটি ছিলে, এই ভার্সিটিতে এলে যে? কিছু ব্যক্তিগত সমস্যার কারণে। ঠিক আছে, বসো আর ক্লাসে মনোযোগ দাও। আচ্ছা। ক্লাস শেষ হলে রুম থেকে বেরিয়ে মাথা নিচু করে হেঁটে চলেছে রাসমিক। গন্তব্য তার বাসা। হঠাৎ কেউ একজন এসে রাসমিকের কলার চেপে ধরল। রাসমিক সামনে তাকিয়ে দেখে তখনকার সেই মেয়েটি দাঁড়িয়ে আছে। মেয়েটির হাত দিয়ে ইশারা করলো। অনেকগুলো ছেলে এসে রাসমিককে ঘিরে ধরলো। সবার হাতে একটা একটা করে হকিং স্টিক আছে, আবার কারো কারো কাছে আছে সুইচ গিয়ার, কিন্তু তা নিয়ে রাসমিকের কোনো ভ্রুক্ষেপ নেই। মেয়েটি ধীর পায়ে হেঁটে রাসমিকের সামনে এসে বলল, এই, তোর এত সাহস আসে কোথা থেকে? হ্যাঁ, তখন আমার অনুমতি না নিয়ে তুই চলে গেছিলি কেন? রাসমিক স্বাভাবিক গলায় উত্তর দিল, আমার ক্লাসের জন্য দেরি হয়ে যাচ্ছিল, তাই চলে গিয়েছিলাম। রাখ তোর ক্লাস। চিনিস আমি কে? না, চিনি না। কে আপনি? ডার্ক কুইন, এর নাম শুনেছিস কখনো? হ্যাঁ শুনেছি। কেন? আমি সেই ডার্ক কুইন, নওরিন। রাসমিক কিছুটা মুচকি হেসে উত্তর দিল, তো আমি কি করতে পারি? তুই কি করবি তাই না? দাঁড়া বলতেছি। নওরিন একটা ছেলের থেকে স্টিক নিয়ে অনবরত মারতে থাকে রাসমিকের গায়ে। ভার্সিটির সবাই করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে। হয়তো সবার মায়া হচ্ছে রাসমিকের জন্য, কিন্তু কেউ যে চাইলেও ওকে সাহায্য করতে পারবে না, কারণ কেউ সাহায্য করতে এলে যে তার অবস্থাও রাসমিকের মতোই হবে। তবে অবাক করার বিষয় হলো, নওরিন মারতে মারতে হাঁপিয়ে গেছে, কিন্তু রাসমিকের ঠোঁটের কোণে এক চিলতে হাসি এখনো ফুটে আছে। নওরিন রাসমিকের দিকে তাকিয়ে কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিরে, তোকে আমি মারতেছি আর তুই হাসতেছিস কেন? ব্যথা পাস না নাকি? নওরিনের কথার কোনো জবাব না দিয়ে ওর দিকে তাকিয়ে একটা মুচকিয়ে হাসি দিল রাসমিক।
নওরিনের সাথে থাকা ছেলেগুলো অবাক হয়ে তাকিয়ে আছে রাশমিকের দিকে। একটু পরে নওরিনকে পাশ কাটিয়ে হাসতে হাসতে হেঁটে চলে যায় রাশমিক। নওরিন ওর পাশে থাকা একটা ছেলেকে উদ্দেশ্য করে বলল, 1 ঘন্টার মধ্যে ওর সব খবর আমার চাই। কি ওর পরিচয়, কোথায় থাকে, কি করে, বাসায় কে কে আছে সব। আচ্ছা আপু, আমি এখনই যাচ্ছি। রাশমিক চলে এসেছে ওর বাসায়। ও বাসায় একাই থাকে। বাসাটা অবশ্য ভার্সিটির খুব কাছেই। ওর বাসা থেকে ভার্সিটি যেতে সময় লাগে 10 মিনিট। বাসায় এসে গা থেকে শার্ট খুলে দেখে অনেক জায়গায় কেটে গেছে আর রক্ত বের হচ্ছে। রাশমিক ওর বাসায় থাকা ফার্স্ট এড বক্স বের করে কাটা জায়গাগুলো সাবলন দিয়ে ওয়াশ করে সেখানে মলম লাগিয়ে নিল। মলম লাগানো শেষ হলে ও বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আনমনে কিছু ভাবতে আরম্ভ করলো। আজ যদি আম্মু বেঁচে থাকতো তাহলে হয়তো অনেক যত্ন করে আমার কাটা জায়গাগুলোতে মলম লাগিয়ে দিত, কিন্তু আজ আমার দোষেই তো আম্মু আমার থেকে অনেক দূরে। এসব কথা ভাবতে ভাবতেই রাশমিকের চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। নিজেকে ওর আজকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। নানা ধরনের চিন্তার উদ্ভট হচ্ছে ওর মনে। জানো আম্মু, তোমার সেই খারাপ ছেলেটা এখন আর খারাপ নেই। এখন সে অনেক ভালো। সে আর কাউকে বিরক্ত করে না, কারো গায়ে হাত তোলে না। সে এখন ভালোবাসতে পারে। কিন্তু আম্মু জানো, দুনিয়ার মানুষগুলো না অনেক খারাপ। তারা শুধু শুধু অন্যের ক্ষতি করে। এখন তুমি হয়তো বলবে যে আমিও তো এক সময় এটাই করতাম, কিন্তু আমি কি কখনো ভালোদের ক্ষতি করতাম? তুমি বলো। জানো আম্মু, আজকে না একটা মেয়ে আমাকে অনেক মেরেছে, কিন্তু আমি তাকে কিছুই বলিনি। হয়তো আর কখনো বলবো না, কারণ আমি যে ওকে ভালোবাসি। হয়তো কোনো গভীর অন্ধকারে চাপা পড়ে যাবে আমার দীর্ঘশ্বাসগুলি। অন্যদিকে রাকিব নওরিনের সামনে গিয়ে বলল, আপু, ওই ছেলেটার খবর পাইছি। কি খবর বল। আপু, ছেলেটার নাম রাসকিম। ভার্সিটির পাশেই একটা ফ্ল্যাট কিনছে, সেখানেই থাকে। আগে ঢাকা ভার্সিটিতে পড়তো। আমাদের ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছে, অনার্স 3য় বর্ষে। ছেলেটা এতিম, আত্মীয় স্বজন নাকি কেউ নেই। কিন্তু আফসোসের বিষয় হলো ঢাকা ভার্সিটির কেউ নাকি ওকে চেনে না, আর কখনো দেখেও নি। নওরিন বর্ষা থেকে দাঁড়িয়ে কিছুটা আশ্চর্যের স্বরে বলল, আরে সেটা কিভাবে সম্ভব? ও তো ঢাকা ভার্সিটিতেই পড়তো, তাই না? তাহলে ওকে তো সবার চেনার কথা। আর সবাই না চিনুক, আর ক্লাসমেটরা তো অন্তত চিনবে। না আপু, কেউ চিনে না। ওকে নাকি কেউ কখনো ভার্সিটিতে দেখেনি। আচ্ছা ঠিক আছে, ওকে কালকে ভার্সিটিতে দেখে নিব। এখন চল, একটা মিশন আছে, আর সবাইকে ফোন দিয়ে আসতে বল। আচ্ছা আপু। পরের দিনও ভার্সিটিতে ঢুকে মাথা নিচু করে হেঁটে চলেছে রাশমিক। হঠাৎ পেছন থেকে কেউ একজন ওকে ডাক দিল। ও পেছনে তাকিয়ে দেখে একটা ছেলে ওর দিকে দৌড়ে আসছে, আর ওই ছেলেটার পেছনে আছে আরও 10 থেকে 12টা ছেলে। এই ছেলেটা রাশমিকের পায়ের সামনে এসে হোঁচট খেয়ে পড়ে গেল। রাশমিক ওকে টেনে তোলার আগেই ছেলেটা তাড়াতাড়ি মাটি থেকে উঠে রাশমিকের পিছনে গিয়ে লুকিয়ে পড়ল। এসে হোঁচট খেয়ে পড়ে গেল। রাশমিক ওকে টেনে তোলার আগেই ছেলেটি তাড়াতাড়ি মাটি থেকে উঠে রাশমিকের পেছনে গিয়ে লুকিয়ে পড়ল। পুরো ভার্সিটি তাকিয়ে আছে ওদের দিকে। আবার কেউ কেউ তো বলাবলিও করছে যে আজ হয়তো ওদেরকে কেউ বাঁচাতে পারবে না। ছেলেটি রাশমিকের পেছন থেকে কাঁপা কাঁপা গলায় ওকে উদ্দেশ্য করে বলল, ভাই প্লিজ আমাকে বাঁচান, নইলে ওরা আমাকে মেরে ফেলবে। একটু আগে ওই ছেলেটিকে যে ছেলেগুলো তাড়া করছিল তাদের মধ্যে থেকে একজন হাসতে হাসতে বলে উঠল, ওকে কোনো গ্যাংস্টার নাকি যে তোকে বাঁচাবে? আমরা মাফিয়া কিংয়ের লোক, আমাদের আটকানোর সাহস কারণে এই শহরে শুধু মাফিয়া কিংয়ের রাজ চলে, বুঝেছিস? ওদের কথা শুনে রাশমিক একটা মুচকি হাসি দিয়ে ওখান থেকে চলে আসে। রাশমিকের চলে যাওয়া দেখে ছেলেগুলো অট্ট হাসিতে ফেটে পড়ে। ওদের মধ্যে থেকে অন্য একটা ছেলে বলল, কিরে, তোর গ্যাংস্টার তো চলে গেল, এখন তোকে বাঁচাবে কে? হঠাৎ ছেলেগুলোর মধ্যে একজনের ফোনে একটা কল আসে। স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারটা দেখে ছেলেটা তাড়াতাড়ি কলটা রিসিভ করলে অপর প্রান্ত থেকে মাফিয়া কিং নিহানের গলার আওয়াজ ভেসে আসলো ওর কানে। হ্যালো, জি ভাই বলেন। তোরা কাকে মারতে গেছিস সিলেট ভার্সিটিতে? ভাই এর নাম এলমি। প্রাণে বাঁচতে চাইলে তাড়াতাড়ি চলে আয়,
ওইখান থেকে। কিন্তু কেন ভাই? যেটা বললাম সেটা কর। ও আচ্ছা। নিহানের কথা শুনে ছেলেটা অবাক হয়ে তাকিয়ে আছে অ্যালমির দিকে। একটু পরে ওই ছেলেগুলো চলে যায় ভার্সিটি থেকে। ভার্সিটির সবাই অবাক হয়ে তাকিয়ে আছে অ্যালমির দিকে। এই ভার্সিটিতে এমন আজ প্রথমবার হলো যে ওরা কাউকে মারতে এসেও না মেরে চলে গেছে। রাসমিক ক্লাসে এসে বসে আছে আনমনা হয়ে, হয়তো কোনো গম্ভীর চিন্তায় নিমজ্জিত আছে। হঠাৎ ওর ধ্যান ভাঙলো একটা মেয়েলি কণ্ঠস্বরে আওয়াজ শুনে। রাসমিক মেয়েটির দিকে তাকিয়ে দেখে মেয়েটি ওর দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটি বেশ রাগান্বিত কণ্ঠে বলে উঠল, ওই মিস্টার, এতক্ষণ ধরে ডাকছি, কথা কি কানে যায় না? আপনাকে দেখে তো কবি মনে হয় না, তাহলে কি এত ভাবেন? রাসমিক স্বাভাবিকভাবে উত্তর দিল, না কিছু না। কে আপনি? কিছু বলবেন? আমার নাম নিতু, আর আপনার নাম কি? রাশমিক। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? না। ওই এভাবে কেউ মুখের উপরে না বলে। আর বন্ধু হলে কি সমস্যা? দেখুন, আমি মেয়েদের সাথে কথা বলতে পছন্দ করি না। আপনি এবার আসতে পারেন। রাশমিকের কথা শুনে নিতু আনমনে বলে উঠল, আমিও তো চাই যে তুমি মেয়েদের সাথে কথা না বলো, তুমি শুধু আমার সাথে কথা বলবে। অন্যদিকে রাসমিক ক্লাসরুম থেকে বেরিয়ে ভার্সিটির এক কোনায় গিয়ে বসে আছে। আজকে আর ক্লাস করবে না ও। ক্লাস করার মন মানসিকতাই যে ওর নেই। বসে বসে ও পা বাড়ালো ভাবনার জগতে। কেন হচ্ছে আমার সাথে এমন? আমি তো আর ওইসব কাজের সাথে নিজেকে জড়াতে চাই না, তবুও কেন নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও বারবার জড়িয়ে যায়। রাসমিকের ধ্যান ভাঙলো নিতুর গলার আওয়াজ শুনে। সবসময় এত কি ভাবেন মিস্টার? আপনি আবার এসেছেন? আরে এমন করছেন কেন? শুধু বন্ধুই তো হতে চেয়েছি, বউ তো আর হতে চাইনি। প্লিজ প্লিজ, না করবেন না। আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ। আমি কি এখানে বসতে পারি? হ্যাঁ বসুন। বন্ধুদের মাঝে আপনি কিসের? হ্যাঁ, তুমি তুমি করে বলবে, বুঝলে? আচ্ছা চেষ্টা করব। ধন্যবাদ। আচ্ছা, এখন ওই ছেলেটাকে না বাঁচিয়ে চলে এলে কেন? কেন? ছেলেটাকে কি ওরা মেরে ফেলেছে নাকি? আরে না, ওরা চলে গেছে। কিন্তু জানো, ওই ভার্সিটিতে আজ এমন প্রথমবার হলো যে ওরা কাউকে মারতে এসেও না মেরে চলে গেছে। নিতুর কথায় রাশমিকের মুখে একটা মুচকি হাসির রেখা ফুটে উঠল। তবে এটা কোনো সাধারণ হাসি নয়। এই হাসিতেই লুকানো আছে হাজারো অব্যক্ত কথা, যা একজন সাধারণ মানুষের ক্ষেত্রে বোঝা হয়তো কিছুটা কষ্টসাধ্য। নিতু আবার বলে উঠল, এই ছেলে, এই তুমি একটু পর পর এমনভাবে হাসো কেন? হ্যাঁ, হাসি পেল তাই হাসলাম। জানো, তুমি না অনেক রহস্যজনক একটা ছেলে। থাক না কিছু রহস্য অজানা হয়েই, থাক না কিছু রহস্য মানুষের অগোচরে। সব রহস্য সবসময় ভেদ করতে হয় না। কথাটা বলেই সেখান থেকে উঠে চলে আসে রাশমিক। কিন্তু ভার্সিটি থেকে বের হওয়ার আগে কে যেন ডাক দিল ওকে। ও সেদিকে দৃষ্টি ফেরাতেই দেখে আবির, মাহিম আর তাফসির দাঁড়িয়ে আছে। ওদেরকে দেখে কিছু পুরনো স্মৃতি আবারও তাজা হয়ে গেল রাশমিকের কাছে। ওরা তিনজন রাশমিকের কাছে আসলেও ওদের মধ্যে থেকে আবির বলে উঠল, ভাই, আমাদেরকে এভাবে পর করে দিতে পারলে? আবিরের কথা শেষ হলেই মাহিম বলল, ভাই, আমরা কি কখনো তোমার কাছে কিছু চেয়েছি? বলো। ওদের কথার মাঝে বাঁধ সেজে তাফসির বলল, আমার তো সব সময় শুধু তোমার পাশেই থাকতে চেয়েছি, তোমার ছায়া হয়ে। ওদের কথা শেষ হলে রাশমিক কিছুটা কৌতূহলী হয়ে প্রশ্ন করল, তোরা এখানে কি করছিস? আর জানলি কিভাবে যে আমি এখানে আছি? রাশমিকের প্রশ্নের উত্তর মাহিম বলল, সেসব কথা পরে হবে, তোমার সাথে অনেক জরুরি কথা আছে, কিন্তু এখানে বলতে পারবো না। চারিদিকে অনেক মানুষ, অনেকে হয়তো আমাদের চিনে ফেলেছে। তোমার সাথে কথা বলতে দেখলে হয়তো আবার তোমাকেও সন্দেহ করবে। তাই চলো অন্য কোথাও গিয়ে কথা বলি। আচ্ছা বাসায় চল। আর একসাথে যাওয়ার দরকার নেই, আমি আগে যাচ্ছি, তারপর তোরায়। আচ্ছা। অতঃপর ওরা ভার্সিটি থেকে বেরিয়ে পড়ে রাশমিকের বাসার উদ্দেশ্যে। রাশমিক আগে আগে হাঁটছে, আর ওর থেকে কিছুটা দূরে আবির, মাহিম আর তাফসির। কিছুক্ষণ পরে ওরা বাসায় পৌঁছে যায়। বাসার ভিতরে ঢুকে রাশমিক মাহিমকে উদ্দেশ্য করে বলল, এবার বল কি বলবি? ভাই, আম্মু আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছিল। আমি সত্যি বলছি ভাই। আর মাফিয়া কিং গ্যাংয়ের কেউ আম্মুকে খুন করেছে। এই যে
এটা শুনো, তাহলে বুঝতে পারবে। মাহিম ওর ফোন থেকে একটা রেকর্ডিং বের করে ফোনটা রাশমিকের হাতে দিল। রেকর্ডিং ছিল, আরে বেটা, জোকার কিং গ্যাং লিডারের মা তো খাল্লাস, তবে গেমটা এমনভাবে সাজানো হয়েছে যে রাশমিক মনে করবে ওর মা ওর জন্য আত্মহত্যা করেছে। হা হা হা। রেকর্ডিংটা শুনে রাশমিক মাহিমের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলো, এটা তুই কোথায় পেলি? ভাই, মাফিয়া কিং গ্যাংয়ে আমাদের একটা ইনফর্মার ছিল, ওই আমাকে এটা দিছে। কিন্তু আমাদের তো কোনো গ্যাংয়ে কোনো ইনফর্মার ছিল না, তাহলে এটা কোথায় থেকে আসলো? ভাই, তুমি তো জানো আমরা তিনজন তোমাকে কতটা ভালোবাসি, আর সব গ্যাংই তো চাই তোমার ক্ষতি করতে। তাই আমরা তোমার থেকে লুকিয়ে প্রত্যেক গ্যাংকে একটা করে ইনফর্মার রেখেছিলাম। যদি এই রেকর্ডিং নিতে হয়? রাশমিকের প্রশ্নের প্রতি উত্তরে আবির বলল, না ভাই, আমাদের ইনফরমার অনেক বিশ্বস্ত, ও আমাদের ফলস খবর দেবে না। চেয়েছিলাম একটু ভালো হয়ে থাকবো, কিন্তু এই দুনিয়াটা এতটাই খারাপ যে দিল না আর ভালো হতে। তবে আমার আবার এভাবে ফিরে আসাটা যে ওদের জন্য শুভ হবে না, সেটা কি ওরা বোঝে না? আমার মাকে খুন করার জন্য যে ওদেরকে অনেক ভারী মূল্য চুকাতে হবে, সেটা ওদের বোঝা উচিত ছিল। ঠোঁটের মুচকি হাসিটা বজায় রেখে রাশমিক বলল, ভার্সিটিতে যেন কেউ না জানে তোরা আমার ভাই, আর মাফিয়া কিং গ্যাংয়ের সব ইনফরমেশন আমার চাই। এভরিথিং 1 আওয়ার। কিভাবে আনবি সেটা তোদের ব্যাপার। রাশমিকের কথার প্রতি উত্তরে তাফসির বলল, ভাই, আমরা সব ইনফরমেশন নিয়ে এসেছি। তুমি এখানে চলে আসার পরে আমরা এদিকে যেমন তোমাকে পাগলের মতো খুঁজেছি, তেমনি অন্যদিকে এক এক করে মাফিয়া কিং গ্যাংয়ের সব কিছু খোঁজ খবর নিয়েছি। অবশেষে আমাদের একজন ইনফরমার বলল যে তুমি এখানে আসো, তাই আমরা আর দেরি না করে তোমার কাছে চলে আসলাম। আবির রাশমিকের দিকে একটা ফাইল এগিয়ে দিয়ে বলল, ভাই, এই ফাইলে সবকিছু আছে। রাশমিক ফাইলটা আবিরের কাছ থেকে নিতে নিতে বলল, এজন্যই তো তোদের এত ভালোবাসি, এত ভরসা করি। আবিরের কাছ থেকে ফাইলটা নিয়ে দেখতে আরম্ভ করলো রাশমিক। হঠাৎ ওর চোখ আটকে গেল একটা নামের উপর। ফাইল থেকে চোখ সরিয়ে নিয়ে ও মাহিমের দিকে তাকিয়ে বলল, ড্রাগ কুইং গ্যাংয়ের প্রত্যেকটা মেম্বারের A to Z ইনফরমেশন আমাকে এনে দিবি, এবং সেটাও যত তাড়াতাড়ি সম্ভব। আচ্ছা ভাই, আমি এক্ষুনি যাচ্ছি। মাহিম বাসা থেকে বেরিয়ে গেলে রাশমিক আবিরকে উদ্দেশ্য করে বলল, গ্যাংয়ের সবাইকে এক জায়গায় জড়ো কর, আর ওদেরকে বল পুরো সিলেট ছড়িয়ে পড়তে। আচ্ছা ভাই। এক্সট্রা গান আছে সাথে? তাপসি নিজের কোমর থেকে .22 ক্যালিবারের একটা গান বের করে রাশমিকের দিকে এগিয়ে দিল। রাশমিক গানটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করতেছিল ওটাকে। তখন তাপসির ওর দিকে তাকিয়ে কিছুটা কৌতূহলের সাথে প্রশ্ন করলো, ভাই, নরেন কি তোমাকে চিনতে পারছে? আরে না, চিনবে কিভাবে? মোটা ফ্রেমের চশমা, তেল চিপচিপে চুল, ঢোলাঢালা শার্ট, চেনার কি কোনো উপায় আছে নাকি? তাছাড়াও তো কখনো আমাকে দেখেনি। আমি তো ভাবছি তোরা আমাকে চিনতে পারলি কিভাবে? কি যে বলো ভাই, হাজারো লোকের ভিড়ও তোমাকে চিনে নিতে আমাদের কোনো অসুবিধা হবে না, সে তুমি যেভাবেই থাকো না কেন। আচ্ছা বাদ দে সব কথা। মজার বিষয় হলো গতকালকে নরিন আমাকে মেরেছিল। তুমি ওকে কিছু বলনি? না, আমি তো এখানে এসেছিলাম আম্মুর শেষ ইচ্ছাটা পূরণ করতে, সাধারণ জীবনযাপন করতে, একটা সাধারণ ছেলে হয়ে বাঁচতে। কিন্তু ওরা আমার মাকেও রেহাই দিল না। আচ্ছা, আম্মুর কি কোনো দোষ ছিল নাকি বলতো? কি ক্ষতি করেছিল আমার আম্মু ওদের? তাপসির অবাক চোখে তাকিয়ে আছে রাশমিকের দিকে, কারণ ও এই প্রথম রাশমিকের চোখে পানি দেখলো। ভাই, তোমার চোখে পানি? তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে কিভাবে হবে বলো? আম্মুকে মারার পিছনে যাদের যাদের হাত আছে তাদের সব কয়টাকে এক এক করে সবাইকে মরতে হবে, কেউ রেহাই পাবে না। আবিরের কথা শুনে রাশমিকের মুখে একটা মুচকি হাসির রেখা ফুটে উঠল। ও নিজের হাসিটা বজায় রেখেই বলল, আমার অনুমান যদি ঠিক হয় তাহলে আমি আমার প্রথম টার্গেট পেয়ে গেছি, এখন শুধু সময়ের অপেক্ষা। রাশমিকের কথা শেষ হতে না হতেই রুমে প্রবেশ ঘটল মাহিমের, এবং ও একটা ফাইল রাশমিকের দিকে এগিয়ে দিয়ে বলল, ভাই এই নাও, এখানে সবকিছু আছে।
মাহিমের কাছ থেকে ফাইলটা নিয়ে তাদের চোখ বোলাতে থাকে রাশমিক। হঠাৎ করে ওর মুখে একটা মুচকি হাসি রেখা ফুটে উঠল। তবে এবারের হাসিটার মানে আবির, মাহিম আর তাফসির কারোরই বুঝতে তেমন একটা অসুবিধা হলো না। রাশমিক ফাইলটা পাশের টেবিলের উপর রেখে ওদের তিনজনকে উদ্দেশ্য করে বলল, আজকে রাত ঠিক 12টায় প্রস্তুত থাকিস। রাশমিকের কথার প্রতি উত্তরে মাহিম বলে উঠল, আচ্ছা ভাই। তোরা এখন যা, আমাকে একটু একা থাকতে দে, আর তোদের যে কাজটা দিয়েছিলাম সেটা গিয়ে কমপ্লিট কর। আচ্ছা। আবির, মাহিম এবং তাফসির রাশমিকের রুম থেকে বেরিয়ে গেলেও বিছানায় নিজের গা এলিয়ে দিল। তবে ও ডুবে আছে কোনো এক গভীর চিন্তায়, আর ওর মুখে লেগে আছে সেই এক চিলতে হাসি। তবে এই হাসিটাই হয়তো আজ কেড়ে নেবে কারোর প্রাণ। তবে রাশমিককে ভাবাচ্ছে অন্য আরেকটা বিষয়। একজন মানুষ কিভাবে দুইটা গ্যাংয়ে থাকতে পারে? তার মানে সে যে কোনো একটা গ্যাংয়ের সাথে বেইমানি করতেছে। কিন্তু আমি যে বেইমানি সহ্য করতে পারি না। এখন আমার একটা বদ অভ্যাসের জন্য বেচারাটাকে মরতে হবে। ঘড়িতে সময় রাত 12টা বেজে 2 মিনিট। রাশমিকের ফোনটা হঠাৎ বেজে উঠলেও ফোনের দিকে তাকিয়ে দেখে মাহিম কল করছে। 7-5 কোনো কিছু না ভেবেই রাশমিক কলটা রিসিভ করলে অপর প্রান্ত থেকে মাহিমের গলার আওয়াজ ভেসে আসলো ওর কানে। হ্যালো ভাই। বল। ও এখন কনকর্টো এর সামনে আছে, কিন্তু সমস্যা হলো নরিনও আছে ওদের সাথে। নরুনকে তুই কল করে বল যে আমি ওর সাথে দেখা করব, আর ওকে এগুলোর সামনে আসতে বলবি একা। আচ্ছা ভাই। আর কোনো কথা না বাড়িয়ে রাশমিক কলটা কেটে দিল। আজ আবার অনেক দিন পর ও কাউকে মারতে যাচ্ছে। তবে আজকের রাশমিক আর ভার্সিটির সেই রাশমিকের মধ্যে পার্থক্য আকাশ পাতাল। কারণ আজকে আর সেই মোটা ফ্রেমের চশমা, তেল চিপচিপে চুল এবং ঢোলা ঢোলা শার্ট পরা রাশমিক নেই। আজকে ওর পরনে আছে ব্ল্যাক লং কোট, স্পাইক করা চুল আর মুখে জোকারের মাস্ক। অন্যদিকে নওরিন কনকর্ডে বসে আড্ডা দিচ্ছে ওর গ্যাংয়ের ছেলেদের সাথে। হঠাৎ ওর ফোনের রিংটোনটা বেজে উঠল। তবে যে নাম্বার থেকে কল এসেছে সেটা ওর কাছে অপরিচিত। কিন্তু নওরিনের কাছে নাম্বারটা অপরিচিত হলেও যে ওকে কল করেছে তার কাছে নওরিন অপরিচিত নয়। হ্যাঁ, কলটা মাহিমি করেছে ওকে। নওরিন কলটা রিসিভ করে ফোনটা নিজের কানে ধরে বলল, হ্যালো, কে? আমি জোকার কিং গ্যাং থেকে বলছি। হ্যাঁ বলুন, কোনো দরকার ছিল কি? ভাই আপনার সাথে দেখা করতে চাই। সত্যি? কখন আর কোথায়? আপনি ইয়েলোর সামনে চলে আসুন, তবে একা আসবেন। আচ্ছা, আমি এক্ষুনি আসছি। আর কোনো কথা না বাড়িয়ে মাহিম অপর প্রান্ত থেকে কলটা কেটে দিল। তবে এত কিছুর মাঝেও নওরিন আজকে অনেক খুশি, কারণ যাকে কখনো কেউ দেখেনি তাকে আজ নিজের চোখে দেখবে ও। এছাড়াও নওরিনের রাশমিককে ভালোবাসে। নওরিন অবশ্যই রাশমিককেও অনেকবার বলেছে কথাটা, কিন্তু রাশমিক ওকে বারবার ফিরিয়ে দেয়। নওরিন এটা জানে যে রাশমিক ওকেও ভালোবাসে, কিন্তু রাশমিকের একটাই কথা, ও কখনো ওর অনিশ্চিত জীবনের সাথে নওরিনকে জড়াবে না। গ্যাংস্টারদের জীবনে ভালোবাসার কোনো জায়গা নেই। নওরিন বসা থেকে দাঁড়িয়ে ওর সাথে থাকা ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলল, তোরা থাক, আমি গেলাম। নওরিনের কথার প্রতি উত্তরে রাকিব বলল, কই যাও আপু? কে কল দিয়েছিল? ইয়োলোর সামনে যাব। তোদের দুলাভাই নাকি আমার সাথে দেখা করবে। আমরা আসবো? না, আমাকে একা যেতে বলেছে। হঠাৎ কি মনে করে বলো তো? এতদিন তুমি এত করে বললে দেখা করতে, দেখা করলো না, কিন্তু আজ হঠাৎ সে নিজে দেখা করতে চাইছে, তাও আবার একা। হয়তো আজকে বলবে যে ও আমাকে ভালোবাসে। ইস, আমার তো ভাবতেই আনন্দ লাগতেছে। যাই হোক, তোরা থাক, আমি গেলাম। আচ্ছা, সাবধানে যেও, আর কোনো সমস্যা হলে আমাকে কল দিও। আচ্ছা। ওদের কাছ থেকে বিদায় নিয়ে নওরিন বেরিয়ে পড়ল ইয়োলোর উদ্দেশ্যে। নওরিন চলে গেলে রাকিব ওখানে উপস্থিত বাকি সবাইকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, আপু তো চলে গেল ভাই এর সাথে দেখা করতে, আমরা আর এখানে বসে কি করব? চল আমরাও চলে যাই। রাকিবের কথার প্রতি উত্তরে ওখানে উপস্থিত সবাই হ্যাঁ সূচক মাথা নাড়ল। ওরা সবাই যখন উঠে চলে যেতে নিবে তখনই ওদের সামনে এসে দাঁড়ায় রামসিক। রামসিককে দেখে রাকিব বলে উঠল, ভাই আপনি এখানে? আপু তো আরো আপনার সাথে দেখা করতে গেছে ইয়োলোর সামনে।
রামসিক হাতের ইশারায় রাকিবকে থামিয়ে দিয়ে ওদের মধ্যে থেকে একটা ছেলেকে ডাক দিল। রামসিকের ইশারায় পেয়ে ছেলেটাও ওর সামনে এসে দাঁড়ায়। ছেলেটা ওর সামনে এসে দাঁড়ালেও ছেলেটাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো, নিহানকে চিনিস? ছেলেটা সামান্য তুতলিয়ে উত্তর দিল, কে নিহান? আমি তো কোনো নিহানকে চিনি না। আচ্ছা বুঝলাম, কিন্তু তুই তোতলাচ্ছিস কেন? আর তুই যদি নিহানকে নাই চিনিস তাহলে আজকে সিলেট ভার্সিটিতে মাফিয়া গ্যাংয়ের পরিচয় দিচ্ছিলি কেন? কবে? আমি তো কোনোদিন সিলেট ভার্সিটিতে যাইনি। তাই নাকি? তাহলে আজকে সিলেট ভার্সিটিতে একটা ছেলেকে মারতে কে গিয়েছিল? তোর ভূত ছিল নাকি? রাশমিকের কথা শেষ হতে না হতেই ছেলেটা নিজের কোমর থেকে পিস্তল বের করে এবং পিস্তলটা রাশমিকের দিকে তাক করে গুলি চালানোর আগেই 3টে গুলি এসে লাগে ছেলেটার মাথায়, আর ওর নিথর দেহটা ওখানে লুটিয়ে পড়ে। হ্যাঁ, আবির, ফাহিম আর তাফসিরই চালিয়েছে গুলি 3টা। রাশমিক রাকিবের দিকে তাকিয়ে ওকে প্রশ্ন করল, ও তোদের গ্যাংয়ে কতদিন ধরে আছে? ভাই ও আজকে জয়েন করেছিল। কাউকে নিজেদের গ্যাংয়ে নেবার আগে তার ব্যাপারে ভালো করে খোঁজ খবর নিস? জি ভাই, নেই তো। তাহলে মাফিয়া কিং গ্যাংয়ের মেম্বার তোদের গ্যাংয়ে কি করছে? আসলে ভাই হয়তো কোথাও ভুল হয়ে গিয়েছিল, তাই ঢুকে পড়ছে। নেক্সট টাইম থেকে এমন ভুল যেন ভুল করেও না হয়, কথাটা মাথায় রাখিস। জি ভাই। এখন যা এখান থেকে। রাকিবরা আর কোনো কথা না বাড়িয়ে মাথা নিচু করে রাশমিকের সামনে থেকে চলে গেল। ওরা চলে গেলে রাশমিক আবির, মাহিম আর তাফসিরকে উদ্দেশ্য করে বলল, তোরা বাসায় চলে যা, আমি নরুনের সাথে দেখা করে আসতেছি। রাশমিকের কথার প্রতি উত্তরে তাফসির বলল, আচ্ছা ভাই, সাবধানে যাও। আবির, মাহিম আর তাফসির রাশমিকের থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। আর রাশমিক চলে গেল নওরিনের সাথে দেখা করতে। অন্যদিকে নওরিন এতক্ষণ ধরে একা একা দাঁড়িয়ে থেকে অধৈর্য হয়ে নিজের সাথেই বকবক করা শুরু করে দিয়েছে। ওই শালাই আসলে একটা জোকার। 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি আর শালার আসার কোনো খবরই নেই। আজকে আসুক আর জোকারগিরি আমি বের করে দিব। আমিও ডার্ক কুইন, আমার সময়ের কোনো দাম নেই নাকি? ভালোবাসি বলে কি যা খুশি তাই করবে? হঠাৎ পেছন থেকে কে যেন নওরিনের মাথায় পিস্তল তাক করে ধরল। আর নওরিন পেছনের দিকে ঘুরে তাকাতেই দেখে জোকারের মাস্ক পরা একটা ছেলে দাঁড়িয়ে আছে। নওরিন আচমকায় ছেলেটার হাত থেকে পিস্তলটা নিজের হাতে নিয়ে নিল এবং বলল, তুই কি ভেবেছিস? হ্যাঁ, তোকে ভালোবাসি বলে তুই যা খুশি তাই করবি? 1 ঘন্টা ধরে এখানে একা একা দাঁড়িয়ে আছি আর তোর এখন আসার সময় হলো? আসলে একটা জরুরি কাজ ছিল, তাই একটু দেরি হয়ে গেল। রাখ তোর জরুরি কাজ। তুই এখন আমাকে জড়িয়ে ধরবি, না হলে কি করব? হ্যাঁ পাইছি, তুই এখন আমাকে জড়িয়ে না ধরলে আমি নিজেকে শেষ করে দিব। নওরিন নিজের মাথায় পিস্তলটা তাক করে একদমে বলে ফেলল কথাটা। ও ধীরে ধীরে পেছনের দিকে তাকাচ্ছে আর রাশমিক ওর দিকে এক পা করে এগোতে এগোতে বলল, দেখো নওরিন, ওটা মজা করার জিনিস না, গুলি বেরিয়ে যাবে। ওই ওই আর 1 পাও সামনে এগোবি না বলে দিলাম। আমি 1 থেকে 3 গুনবো, তার মধ্যে তুই যদি আমাকে জড়িয়ে না ধরিস তাহলে আমি সত্যি সত্যি গুলি চালিয়ে দিব, মনে রাখিস। এইসব কি পাগলামি শুরু করেছো নওরিন? পিস্তলটা দাও আমার কাছে। 1 নওরিন, আমি কিন্তু থামতে বলছি। 2 নওরিন। 3 বলার সাথে সাথেই রাশমিক নওরিনকে জড়িয়ে ধরল। নওরিনের মুখের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। রাশমিকের কর্মকাণ্ড দেখে নওরিন মনে মনে বলল, আবার বলে ও নাকি আমাকে ভালোবাসে না। নওরিনকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে রাশমিক বলে উঠল, কি পাগলাম হচ্ছে এগুলো নওরিন? নওরিন মুচকি হেসে জবাব দিল, তোমাকে ভালোবাসার পাগলামি। একবার বলো না যে তুমি আমাকে ভালোবাসো। কি সবসময় শুধু ভালোবাসা ভালোবাসা করো? তুমি কেন বুঝতেছো না যে আমাদের এই অনিশ্চিত জীবনে ভালোবাসার কোনো স্থান নেই? আচ্ছা চলো না, আমরা এই বাংলাদেশ ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাই, যেখানে আমাদেরকে কেউ খুঁজে পাবে না। সেখানে আমরা দুজন মিলে ছোট্ট একটা সংসার সাজাবো। দেখো নওরিন, আমার জীবনের একটা লক্ষ্য আছে, আর সেই লক্ষ্যে আমি যতদিন পর্যন্ত না পৌঁছাতে পারছি ততদিন পর্যন্ত আমি অন্য কোনো বিষয় নিয়ে ভাবতে চাই না। কি লক্ষ্য? সেটা আমি এখন তোমাকে বলতে পারবো না, সময় হলে জেনে যাবে। আর অনেক রাত হয়েছে, এখন বাসায় যাও। তা না হয় গেলাম, কিন্তু তোমার ওই মাস্কটা একটু সরাও না প্লিজ।
আমি তোমাকে একবার দেখব। এখন না, সময় হলে আমি নিজে তোমার সামনে আসবো। আর তুমি তো আমাকে দেখেছো, শুধু দেখো নাই, আমাকে মেরেছো। কি সব আবল তাবল বলছো? আমি তোমাকে কবে দেখলাম, আর মারলামই বা কবে? সেটা বরং এখন রহস্য হয়ে থাক। সময় এবং সুযোগ, ওই দুটো যদি একসাথে মিলে যায়, তাহলে পরে না হয় কোনো একদিন বলবো। তুমি না খুব অদ্ভুত একটা মানুষ, সবসময় শুধু রহস্য আর রহস্য। আমিও তো সেটাই বলছি যে আমি একটা অদ্ভুত মানুষ, কিন্তু এই অদ্ভুত মানুষটাকে যে তুমি কি কারণে ভালোবাসো সেটাই বুঝি না। ভালোবাসার জন্য কোনো কারণ থাকতে হয় না। যে ভালোবাসার পেছনে কারণ থাকে সেটা কখনো ভালোবাসা হতে পারে না। সেটাকে বলে ক্ষণিকের মোহ, যা কিছু সময় পরে কেটে যাবে। আর আমি তোমাকে ভালোবাসি কোনো কারণ ছাড়াই, অহেতুক। আচ্ছা বুঝলাম, এখন বাসায় যাও, অনেক রাত হয়েছে। আচ্ছা যাচ্ছি, কিন্তু আবার কবে দেখা হবে? এখন থেকে তোমার আর আমার দেখা প্রতিদিনই হবে, কিন্তু তুমি আমাকে চিনতে পারবে না। মানে চিনতে পারবো না কেন? ওই যে বললাম রহস্য। ধুর, রাখ তোর রহস্য, আমি গেলাম। নওরিন চলে গেল সেখান থেকে। রাশমিক এক দৃষ্টিতে তাকিয়ে আছে নওরিনের চলে যাওয়ার দিকে। হয়তো রাশমিকও স্বপ্ন দেখে নওরিনের মতো, কিন্তু সব স্বপ্ন যে পূরণ হয় না। কিছু স্বপ্ন কল্পনাতেই রয়ে যায়, বাস্তবে তা বেমানান। নওরিন ধীরে ধীরে চলে যাচ্ছে রাশমিকের দৃষ্টির বাহিরে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রাশমিকও যাত্রা শুরু করলো ওর বাসার উদ্দেশ্যে। প্রায় 1.5 ঘন্টার যাত্রার পথ অতিক্রম করে রাশমিক ওর বাসায় এসে পৌঁছলো। রুমে গিয়ে ফ্রেশ হয়ে ও আবার মাফিয়া কিং গ্যাংয়ের ফাইলটা নিয়ে বসে পড়ল ওর বিছানার উপরে। এবার ওর লক্ষ্য হলো মাফিয়া কিং গ্যাংয়ের একজন সদস্যকে পরপারে পাঠিয়ে দেওয়া। তবে নিহানকে কোথায় পাবে? নিহান তো এক জায়গায় বেশি দিন থাকে না। হঠাৎ রাশমিকের মুখে একটা মুচকি হাসি ফুটে উঠল। হয়তো ও পেয়ে গেছে নিহানকে খুঁজে বের করার রাস্তা। এসব কথা ভাবতে ভাবতেই কখন যে ও ঘুমের দেশে পাড়ি জমিয়েছে সেটা ওর খেয়াল নেই। পরের দিন সকালে নওরিন আর ওর গ্যাংয়ের কিছু ছেলে মিলে আড্ডা দিচ্ছিল ভার্সিটির গেটের সামনে। রাত্রির ভার্সিটির গেট অতিক্রম করে গুটি গুটি পায়ে এগিয়ে চলছে সামনের দিকে। হঠাৎ কে যেন পেছন থেকে ওর নাম ধরে ডাক দিল। আর রাশমিকও হয়তো জানতো যে কেউ ওকে ডাক দিবে। ও পেছন ঘুরে দেখে নওরিন ওকে হাত দিয়ে ইশারা করে ওর দিকে যেতে বলছে। রাশমিকও আর দেরি না করে ধীরে পায়ে এগিয়ে গেল নওরিনের দিকে এবং ওর সামনে গিয়ে বলল, জি বলুন, কেন ডাকছেন? তুই আগে ঢাকা ভার্সিটিতে পড়তি? জি, কেন? তাহলে ওখানের কেউ তোকে চিনে না কেন? আপনাকে সেটা কে বলেছে? কারো বলার অপেক্ষায় আমি থাকি না। তাই নাকি? হয়, তুই আমার সামনে হাসবি না বলে দিলাম। তোর হাসি আমার একদম সহ্য হয় না। আচ্ছা, তাহলে আমি এখন আসি, আমার ক্লাসের দেরি হয়ে যাচ্ছে। রাশমিকের কথার প্রতি উত্তরে রাকিব বলে উঠল, তোর এত সাহস কোথা থেকে আসে? হ্যাঁ, আপু তোকে যেতে বলেছে নাকি যে তুই চলে যাবি? জানের মায়া নেই? লাইফটা আমার, সো আমি ঠিক করব আমি কোথায় থাকবো আর কোথায় থাকবো না। সেটার জন্য আপনাদের পারমিশন নেওয়ার প্রয়োজন বোধ মনে করতেছি না আমি। রাশমিকের কথা শেষ হবার সাথে সাথে নওরিন বসা থেকে দাঁড়িয়ে বলে উঠল, তোর মুখে অনেক বুলি ফুটেছে তাই না? একদম মেরে ফেলবো বলে দিলাম। আচ্ছা, যখন মারবেন তখন ডাক দিয়েন, আমি তাহলে এখন যাই। কথাটা বলে রাশমিক চলে আসে ওদের সামনে থেকে। রাশমিকের চলে যাবার পরই সেখানে আগমন ঘটল আবির, মাহিম আর তাফসিরের। নওরিন ওদেরকে দেখেই জড়িয়ে ধরল এবং বলল, কি রে তোরা এখানে কি করিস? নওরিনের প্রশ্নের জবাবে আবির উত্তর দিল, ডাকুইনের রাজ্যে কি আমাদের ঢোকা বারণ নাকি? আরে ধুর, আমি কি তাই বলেছি নাকি? আমি এই সিলেটের কুইন হতে পারি, কিন্তু তোরা তো বাংলাদেশের কিং এর কলিজার টুকরা। তোর সাথে কথাই পারবো না, সেটা আমরা খুব ভালো করেই জানি। বল, কেমন আছিস? ভালো নেই রে। নওরিনের কথার প্রতি উত্তরে মাহিম কিছুটা কৌতূহলী হয়ে বলে উঠল, কেন, তোর আবার কি হলো? কপাল রে, সব কপাল। যেদিন তোরা আমাকে ভাবি বলে ডাকবি সেদিন থেকে আমি ভালো থাকবো। তোদের রসকসহীন ভাই তো আমার ভালোবাসাটাই বুঝলো না। হাসালি রে বোন, তুই এখন ভাইকে কোনোভাবেই রাজি করাতে পারবি না। ভাই এখন একটা মিশনে আছে, আর যতদিন এই মিশনটা শেষ না হই করতে পারছে ততদিন তোর কোনো চান্স নেই।
তোদের ভাইও আমাকে বলল তার একটা লক্ষ্য আছে, আর তোরাও সেটাই বলছিস, কিন্তু মিশনটা কিসের? এখানে এখন বলতে পারবো না, পরে বলমনে। সেটা না হয় বুঝলাম, কিন্তু তোরা কালকে আমার গ্যাংয়ের একটা ছেলেকে মেরেছিস কেন? নওরিনের কথা শেষ হবার সাথে সাথে তাপসির রাকিবকে উদ্দেশ্য করে বলল, রাকিব, তুই নওরিনকে কিছু বলিসনি? জি ভাই, বলেছিলাম তো। রাকিবের কথার মাঝে বাঁধছে যে নওরিন বলে উঠল, আরে রাকিব আমাকে সবকিছু বলেছে, কিন্তু আমি তোদের কাছে থেকে শুনতে চাই। তোকে তো বললাম এখানে সবার সামনে সবকিছু বলতে পারবো না। তাফসিরের কথা শেষ হলে নওরিন রাকিব এবং ওর গ্যাংয়ের বাকি ছেলেদেরকে উদ্দেশ্য করে বলে উঠল, রাকিব, তুই ওদেরকে নিয়ে একটু ওইদিকে যা, আমি আসছি। আচ্ছা আপু। অতঃপর রাকিব ওদের সবাইকে নিয়ে ওখান থেকে চলে গেলেও নওরিন আবিরের দিকে তাকিয়ে বলল, এবার বল সবকিছু। তুই তো জানিস যে আম্মু মারা গেছে। শুনছিলাম তিনি নাকি আত্মহত্যা করেছিলেন। না, তাকে খুন করা হয়েছিল। কি? কে মেরেছে? নওরিন আর আবিরের কথার মাঝে বাজছে যে মাহিম বলল, মাফিয়া কিং গ্যাংয়ের কেউ মেরেছে আম্মুকে, কিন্তু খুনটাকে এমনভাবে সাজানো হয়েছে যেমন ভাই যাতে মনে করে ভাইয়ের জন্য আম্মু আত্মহত্যা করছে। আম্মু মৃত্যুর পরে ভাই এ শহরে এসে পড়েছে সব কিছু ছেড়ে দিয়ে। আমরা অনেক কষ্টের পর ভাইকে খুঁজে বের করে ফেলেছি। এখন ভাইয়ের উদ্দেশ্য হলো মাফিয়া গ্যাংয়ের সব কয়টাকে খুঁজে মেরে ফেলা। গতকাল তোর গ্যাংয়ের একটা ছেলেকে ভাই মেরেছে, ও মাফিয়া গ্যাংয়ের ইনফরমার ছিল। আচ্ছা সবই তো বুঝলাম, কিন্তু রাশ এখন কোথায় আছে? নওরিনের প্রশ্নের জবাবে তাপসির হাসতে হাসতে উত্তর দিল, ভাই তোর চোখের সামনেই আছে, তুই চিনতে পারছিস না। তোরাও কি ওই জোকারটার সাথে থাকতে থাকতে রহস্যজনক কথা শিখে গেছিস নাকি? সরাসরি বল না ও কোথায় আছে। সরি রে, বলতে পারবো না, ভাই বলতে মানা করেছে। আচ্ছা বাদ দে, এখন বল ক্লাসে যাবি নাকি আড্ডা দিবি? ধরু ক্লাস করতে কেউ আসে ভার্সিটিতে, চল আড্ডা দেব। আসে রে আসে, অনেকেই আসে, বাবা মায়ের ভদ্র ছেলে যারা ভার্সিটিতে আসে শুধু ক্লাস করার জন্য। আমরাও তো ভদ্র নই রে বইন, চল আড্ডা দেব। আচ্ছা চল। অন্যদিকে রাশমিক শহীদ মিনারের সামনে একা একা বসে আছে আর এক ধ্যানে তাকিয়ে আছে আকাশের দিকে। হঠাৎ ওর ধ্যান ভাঙল একটা মেয়েলি কণ্ঠস্বরের আওয়াজ শুনে। ও সামনে তাকিয়ে দেখে নিতু দাঁড়িয়ে আছে ওর থেকে কিছুটা দূরে। নিতু ধীরে ধীরে রাশমিকের দিকে এগিয়ে এসে বলল, কি এত ভাবছেন মিস্টার গ্যাংস্টার? নিতুর মুখে গ্যাংস্টার শব্দটা শুনে রাশমিক কিছুটা অবাক হলেও পুনরায় নিজেকে স্বাভাবিক করে বলল, গ্যাংস্টার মানে? আরে এত অবাক হচ্ছেন কেন? আমি তো এমনিতেই মজা করলাম। ও আচ্ছা। নিতু রাশমিকের পাশে বসতে বসতে বলল, তোমার কি মন খারাপ? না, হঠাৎ মায়ের কথা মনে পড়ে গেল তো, তাই আর কি। থাক, মন খারাপ করো না, একদিন না একদিন তো সবাইকে চলেই যেতে হয়, তাই না? নিতু নীরবতা দেখে রাশমিক আবারও বলে উঠল, ধুর, ধরা পড়ে গেলাম মনে হয়। কি হলো, কথা বলছো না কেন? নিতু সামান্য ঘাবড়ে গিয়ে উত্তর দিল, না মানে ওই আর কি, মনে পড়েছে বলেই তো, তাই আন্দাজ করলাম। ও আচ্ছা চলো, তোমাকে একটা জায়গায় নিয়ে যাই, দেখবে সেখানে গেলে তোমার মন একদম ভালো হয়ে যাবে। বলার জন্য ধন্যবাদ, কিন্তু আমি এখন যেতে পারবো না, আমার ক্লাস আছে। প্লিজ প্লিজ চলো, দেখবে তোমার অনেক ভালো লাগবে। আমাকে যদি বন্ধু ভেবে থাকো তাহলে প্লিজ না করো না। আচ্ছা চলো। চলো। অতঃপর রামসিক আর নিতু শহীদ মিনার থেকে উঠে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে ভার্সিটির গেটের দিকে। কিন্তু কিছু দূর যেতেই একটা মেয়েলি কণ্ঠস্বরের আওয়াজ শুনে ওরা থমকে দাঁড়ালো। তবে কণ্ঠস্বরটি রাশমিকের কাছে খুব পরিচিত। ও জানে যে নওরিনই ওদের ডাক দিয়েছে। রাশমিকের ধারণাটাই সঠিক। ও পেছনে তাকিয়ে দেখে নওরিন ওদের দুজনকে হাতের ইশারায় ডাকছে, আর নওরিনের সাথে আবির, মাহিম এবং তাপসিরও দাঁড়িয়ে আছে। রাশমিক ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে নওরিনের দিকে। তবে এবার ও একা নয়, ওর পিছু পিছু নিতুও যাচ্ছে। নওরিনের সামনে গিয়ে দাঁড়ালো। নওরিন রাশমিককে উদ্দেশ্য করে বলল, কিরে,
তখন তো খুব বললি তোর ক্লাসের জন্য নাকি দেরি হয়ে যাচ্ছে, তো এখন ক্লাস না করে প্রেম করে বেড়াচ্ছিস কেন? নওরিনের কথার প্রত্যুত্তরে রাশমিক নিম্ন স্বরে বলল, কিসের প্রেম? আমরা তো শুধু বন্ধু। আবার আমার মুখে মুখে কথা বলছিস? কথাটা বলেই নওরিন ওর হাত ওঠায় রাশমিককে চড় মারার জন্য, কিন্তু ও যখন রাশমিককে চড় মারতে যাবে ঠিক তখনই নিতু ওর হাতটা ধরে ফেলে। নওরিন অবাক হয়ে তাকিয়ে আছে নিতুর দিকে, কারণ এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি ওর সাথে। নিতু হঠাৎ নওরিনের হাতটাকে এক ঝটকায় নিচে নামিয়ে দিল এবং বলল, আমরা যদিও প্রেম করে থাকি তাহলে আপনার সমস্যা কোথায়? ভার্সিটিটা কি আপনার নাকি যে সবাই আপনার মর্জি মতো চলবে? নওরিনের আর কোনো কথা বলার অপেক্ষায় না দাঁড়িয়ে নিতু রাশমিকের হাত ধরে ভার্সিটির বাইরে চলে আসে। ভার্সিটির সবাই অবাক চোখে তাকিয়ে আসে নওরিনের দিকে, কারণ এই প্রথম কেউ নওরিনের সাথে এভাবে কথা বলল, তার সবার সামনে। নওরিনের যেন রাগে ফুঁসে উঠছে। আবির, মাহিম আর তাফসির ওকে সান্ত্বনা করার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই কিছু হচ্ছে না। ওদের কথা শুনে নওরিনের রাগ আরও বেড়ে যাচ্ছে। ওর রাগে ফুঁসতে ফুঁসতে রাকিবকে উদ্দেশ্য করে বলল, রাকিব, ওই 2 কুত্তার লাশ 1 ঘন্টার মধ্যে আমার সামনে দেখতে চাই। আচ্ছা আপু, আমি এখনই যাচ্ছি। রাকিব যখন ওখান থেকে চলে যেতে নিবে তখনই আবির বলে উঠল, রাকিব দাঁড়া। আবিরের কথার মাঝে বাদ সেজে নওরিন বলল, কেন দাঁড়াবে ও? ওদেরকে তো আমি শেষ করে ফেলবো। ওই মেয়ের সাহস কত বড় আমার হাত ধরে? আরে আগে আমার কথাটা তো শোন। কি কথা বল? যতদিন বাইরের কাজ না শেষ হচ্ছে ততদিন তোদেরকে ঝামেলায় জড়াতে বারণ করেছে, তাই এখন কিছু করার দরকার নেই, যা করার পরে করিস। কিন্তু ওই কুত্তার বাচ্চা দুটাকে না মারা পর্যন্ত আমার শান্তি হবে না। আর লাকটাকে একটু কন্ট্রোল কর, বাইরের কাজটা আগে শেষ হোক, তারপর তুই যা করার করিস। এখন চল একটু ঘুরে আসি, তারপর মনটা ভালো হয়ে যাবে। আচ্ছা চল, কোথায় যাবি? তুই এ শহরের কুইন, তো আমাদের থেকে তো তুই ভালো জানবি, তাই না? নওরিন আবিরের দিকে একটু ভাবুক দৃষ্টিতে তাকিয়ে বলল, পাইছি, চল, অনেক ভালো একটা জায়গা। আচ্ছা চল। রাকিব, তোরা যাবি? নওরিনের প্রশ্নের উত্তর রাকিব বলল, না আপু, তোমরা গিয়ে ঘুরে আসো, আমরা এখানে আছি। আচ্ছা ঠিক আছে। নওরিন, আবির, মাহিম আর তাফসির ভার্সিটি থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসল। নওরিন গাড়ি চালাচ্ছে আর পাশের সিটে বসেছে আবির আর মাহিম এবং তাফসির বসেছে পেছনের সিটে। অন্যদিকে রিক্সা এসে থামলো নদীর পাড়ে। রিক্সা থেকে নেমে রাশমিক ভাড়া দিতে গেলে নিতুকে থামিয়ে নিজেই ভাড়া দিয়ে দিল। ভাড়া মেটানোর পর্ব শেষ হলে রাশমিক বলে উঠল, আরে তুমি দিতে গেলে কেন? আমি দিতাম। রাশমিকের প্রশ্নের জবাবে নিতু ওর হাতটা ধরে উত্তর দিল, সমস্যা নেই, তুমি পরের বার দিও। এখন চলো ওই দিকটায় গিয়ে বসি। আচ্ছা চলো, কিন্তু আমার হাতটা তো ছাড়ো। এমন করতেছো কেন? একটু ধরি না প্লিজ। আচ্ছা চলো। অতঃপর রাশমিক আর নিতু গিয়ে নদীর তীরে বসে পড়ল। নিতু বারবার রাশমিকের দিকে চেপে বসছে এবং এক পর্যায়ে রাশমিক বলল, একটু ওইদিকে চেপে বসো না। কেন? এত ক্লোজ হয়ে বসলে যে লোককে দেখলে খারাপ মনে করবে। নিতু খানিকটা আহ্লাদি গলায় বলে উঠল, করলে করবে, তাতে আমার কিছু যায় আসে না। আচ্ছা তোমার কাঁধে একটু মাথা রাখি, প্লিজ না করো না। রাশমিকের কাঁধে মাথা রেখে নিতু পা বাড়ালো ভাবনা জগতে। আমি যে তোমাকে খুব ভালোবেসে ফেলেছি রাশ, কিন্তু আমার দায়িত্বের কাছে আমি বাধা। তবে দেখো, আমি তোমাকে ঠিক এই পথ থেকে ফিরিয়ে আনবো। নওরিনের গাড়ি এসে থামলো নদীর পাড়ে। তাফসির এবং মাহিম গাড়ি থেকে নেমে চারিদিকে তাকিয়ে প্রাকৃতিক দৃশ্য অনুভব করছে। নওরিন আর আবির গেছে গাড়ি পার্ক করতে। হঠাৎ মাহিমের চোখ আটকে গেল নদীর তীরে বসে থাকা রাশমিক আর নিতুর দিকে। ওদেরকে এখানে দেখে মাহিম কিছুটা উত্তেজিত হয়ে তাফসিরকে খোঁচাতে খোঁচাতে বলল, তাপসির, আরে ওই বেটা। কি হয়েছে? এভাবে খোঁচাচ্ছিস কেন? মাহিম সামনে বসে থাকা রাশমিক আর নিতুর দিকে হাত দিয়ে ইশারা করে বলল, ওইদিকে দেখ। এটা তো ভাই আর ওই মেয়েটা। সেটা তো সমস্যা, তা
তখন ভাইয়ের কথা বলে নরনকে থামানো গিয়েছিল, কিন্তু এখন যদি আবার ওদেরকে এইভাবে দেখে ফেলে তাহলে না জানি কি করবে। তাড়াতাড়ি নরেনের কাছে চল, ওকে এখানে আসার থেকে আটকাতে হবে, না হলে যে কি হবে আল্লাহই ভালো জানে। চল। তাফসির আর মাহিম এক দৌড়ে চলে গেল নওরিনের কাছে। ওদেরকে এইভাবে দৌড়াতে দেখে নওরিন বলল, কিরে তোরা এইভাবে দৌড়াচ্ছিস কেন? নওরিনের প্রশ্নের প্রতি উত্তরে মাহিম বলল, আরে অনেকদিন পর এমন পরিবেশে এলাম তো, তাই একটু আনন্দ লাগছে, এই আর কি। আচ্ছা চল ওই দিকটায় গিয়ে বসি। আরে ওইদিকে তেমন কিছুই নেই, তোরা যে দিক দিয়ে এলি ওইদিকে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। না, ওইদিকে পরে যাব, চল ওইখানে গিয়ে বসে আগে কিছুক্ষণ আটা বেড়ে নেই। আচ্ছা, তোদের যেটা ভালো লাগে। অন্যদিকে কথা বলার এক পর্যায়ে রাশমিক নিতুকে উদ্দেশ্য করে বলে উঠল, আচ্ছা অনেকক্ষণ তো বসলাম, এখন চলো বাসায় যাওয়া যাক। এত তাড়াতাড়ি চলে যাবে? আর কিছুক্ষণ বসি। না আজকে আর না, আমার কাজ আছে। আচ্ছা ঠিক আছে চলো, কিন্তু কথা দাও কালকে আবার আসবে। সেটা পরে দেখা যাবে। আগে কথা দাও, না হলে যেতে দেব না। আচ্ছা চলো। চলো। রাশমিক আর নিতু চলে আসলো সেখান থেকে। ওদের চলে যাবার কিছুক্ষণ পরেই নওরিন, আবির, মাহিম আর তাফসির ওরাও চলে আসলো। ঘড়িতে সময় রাত 12টা বেজে 3 মিনিট। রাশমিকের ফোনে মাহিমের নাম্বার থেকে কল আসলো। রাশমিক কলটা রিসিভ করে বলল, ওরা এখন কোথায় আছে? পিক এর ভিতর। কয়জন? 9 কি 10 জন হবে। আচ্ছা তোরা থাক, আমি আসতেছি। ভাই গ্যাংয়ের বাকিদেরকে কি ডাকবো? দরকার নেই, ওদের জন্য আমরা যথেষ্ট। আচ্ছা ভাই। আর কোনো কথা না বাড়িয়ে কলটা কেটে দিয়ে রাশমিক বেরিয়ে পড়ল পিকক বাড়ির উদ্দেশ্যে। আজকে ওর পরনে সেই ব্ল্যাক লং কোট, স্পাইক করা চুল আর মুখে জোকারের মাস্ক। রাশমিকের গাড়ি এসে থামল পিককের সামনে। ও গাড়ি থেকে নেমে দেখে আবির, মাহিম আর তাফসির দাঁড়িয়ে আছে। ও মাহিমের সামনে এগিয়ে ওকে উদ্দেশ্য করে বলল, ওরা কি এখনো ভিতরে আছে? জি ভাই। আচ্ছা আমি সামনে দিয়ে যাচ্ছি, মাহিম পিছন দিয়ে যা, আবির বাম দিক দিয়ে যা, আর তাসফিক ডান দিক দিয়ে যা, বুঝলি? রাশমিকের কথার প্রতি উত্তরে সবাই হ্যাঁসচোখ মাথা নাড়ল এবং আবির বলে উঠল, আচ্ছা ভাই, তুমি সাবধানে থেকো। আবিরের কথা শুনে রাশমিক একটা মুচকি হাসি দিয়ে ভেতরে চলে গেল। ও ভেতরে গিয়ে দেখে ওরা মোট 9 জন আছে এবং সবাই মাতাল, কারো কোনো হুঁশ নেই। রাশমিক গিয়ে ওদের সামনে দাঁড়ালো। ওদের মধ্যে একজন পাশের জনকে উদ্দেশ্য করে বলে উঠল, এই ভাই, আমি যা দেখছি তুইও কি তা দেখছিস? সামনে কি জোকার কিং দাঁড়িয়ে আছে? ওরা কথার প্রতি উত্তরে পাশের জন বলল, আরে দূর, জোকার কিং এখানে কোথা থেকে আসবে? ও শালা তো ওর মায়ের মরার দুঃখের কথাটা শেষ করার সাথে সাথেই একটা গুলি এসে লাগলো ছেলেটার কপালের ঠিক মাঝ বরাবর, আর ওর নিথর দেহটা ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ল। ওখানে উপস্থিত বাকি ছেলেগুলো যখন রাশমিককে মরার উদ্দেশ্য নিজেদের গান বের করতে যাবে, ঠিক তখনই আবির, মাহিম আর তাফসির এক এক করে ওদের সবাইকে মেরে ফেলেন। রাশমিক নিজের মাস্কটা খুলে লাশগুলোর উপরে ফেলে একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। আবির, মাহিম আর তাফসিরও বেরিয়ে গেল রাশমিকের পেছন পেছন। তবে সেখানে শুধু ওরা ছিল না, আরও 4 জন ব্যতীত ছিল আরও একটি মেয়ে, যে সমস্ত বিষয়টা নিজের ক্যামেরা বন্দি করে নিয়েছে। ওরা 4 জন সেখান থেকে বেরিয়ে গেলে মেয়েটি নিজের ফোন থেকে কাকে যেন একটা কল করলো। কিছুক্ষণ রিং হওয়ার পরে অপর প্রান্ত থেকে কেউ একজন কলটা রিসিভ করলো। হ্যালো। বলো, কাজ কমপ্লিট হয়েছে? জি। ওকে, প্রমাণগুলো নিয়ে আমার বাসায় চলে এসো। কিন্তু আমার বাবার অপারেশন। 5 মিনিটের মধ্যে তোমার বাবার অপারেশন শুরু হয়ে যাবে। এখন তুমি তাড়াতাড়ি আমার বাসায় চলে আসো। আচ্ছা। পরের দিন ভার্সিটিতে ঢোকার আগেই কে যেন ডাক দিল রাশমিককে। রাশমিক পেছনে তাকিয়ে দেখে নিতু ওর দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। নিতু ওর সামনে এসে মুখে সামান্য হাসি নিয়ে বলে উঠল, কোথায় যাচ্ছ রাশ?
নিতুর কথার প্রতি উত্তরে রাশমিক বলল, পরবর্তীতে আমাকে প্লিজ এই নামে আর ডাকবে না। আচ্ছা, ডাকবো না। এখন চলো। চলো মানে? কোথায় যাব? কালকে কথা দিলে আর আজকেই ভুলে গেলে? কিন্তু আজকে তো একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে, আজকে না গেলে হয় না? না, তুমি আমাকে গতকালকে কথা দিয়েছিলে, তুমি তোমার কথা রাখবে না? আচ্ছা চলো। চলো। অতঃপর রাশমিক আর নিতু একটা রিক্সা নিয়ে চলে গেল গতকালের সেই নদীর পাড়ে। নদীর পাড়ে গিয়ে ওরা আবার কালকে জায়গায় বসে। তবে আজকে আর নিতু রাশমিকের গা ঘেঁষে বসেনি, ওর কাঁধে মাথাও রাখেনি। আজকে নিতু রাশমিকের থেকে একটু দূরেই বসেছে। তবে নিতুকে নিয়ে রাশমিকের কোনো মাথা ব্যথা নেই। ও এক ধারে তাকিয়ে আছে আকাশের দিকে, চারিপাশের কোনো খেয়াল যেন ওর নেই। হঠাৎ রাশমিকের ধ্যান ভাঙে হ্যান্ড মাইকে নিজের নাম শুনে। নিজেকে আমাদের কাছে আত্মসমর্পণ করো রাশমিক, পুলিশ তোমাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে, পালানো কোনো ব্যথা চেষ্টা করবে না। রাশমিক পেছনে তাকিয়ে দেখে পুলিশ ওকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে এবং আশ্চর্যের বিষয় হলো ও পাশে তাকিয়ে দেখে নিতু নেই। রাশমিক ওর পকেট থেকে নিজের ফোনটা বের করে আবির, মাহিম আর তাফসিরকে কল দিতে থাকে, কিন্তু সবার নাম্বারই বন্ধ। হঠাৎ নিতুর গলার আওয়াজ শুনে রাশমিক হুঁশ ফিরল। ওদেরকে কল দিয়ে কোনো লাভ নেই, ওদের ফোন আমার কাছে। রাশমিক পিছনে তাকিয়ে দেখে নিতু দাঁড়িয়ে আছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো নিতুর পরনে পুলিশের পোশাক। এবার ওর পুরো ব্যাপারটা রাশমিকের বুঝতে কোনো অসুবিধা হলো না। নিতু এসে রাশমিকের পাশে বসে নিজের পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করলো। সেখান থেকে 2টা সিগারেট বের করে একটা রাশমিকের দিকে এগিয়ে দিল এবং অন্যটা নিজে ধরালো। নিতুর কর্মকাণ্ড দেখে যেন রাশমিক বাকরুদ্ধ হয়ে গেছে। কোনো কথা বের হচ্ছে না ওর গলা থেকে। নীরবতা ভেঙে নিতুই প্রথমে বলা শুরু করলো, অবাক হচ্ছ? অবশ্য অবাক হবারই কথা আমাকে এই অবস্থায় দেখে। আচ্ছা, আমার পরিচয়টা তোমাকে বলি, শোনো। আমি একজন আন্ডারকভার অফিসার। আমাকে এখানে পাঠানো হয়েছে শুধুমাত্র তোমাকে ধরার জন্য। আমাদের ডিপার্টমেন্টের অনেকেই আছে যারা তোমাকে ধরতে এসেছিল, কিন্তু তারা কেউ বেঁচে ফিরতে পারেনি। তাই আমি তোমার সাথে কিছুটা ছলনার আশ্রয় নিলাম, আর আমার কাছে এখন প্রমাণও আছে। তাই তোমার আর পালানোর কোনো সুযোগ নেই। তবে কি জানো, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। তাই তুমি প্লিজ সব কিছু স্বীকার করে নাও। তোমাকে ছাড়ানোর দায়িত্ব আমার। তারপর আমরা এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাব, যেখানে আমাদেরকে কেউ খুঁজে পাবে না। রাশমিক এবার নিতুর হাত থেকে লাইটারটা নিয়ে সিগারেটটা ধরিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, তুমি জানো আমি বেঈমানদের কখনো বাঁচিয়ে রাখি না। এখনো এমন জেল তোমরা বানাতে পারোনি যেখানে আমাকে আটকে রাখতে পারে। তবে তোমার জীবনের কাউন্টডাউন এই মুহূর্ত থেকে শুরু করে দাও। এখন চলো, যাওয়া যাক। রাশমিক আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে উঠে ধীরে ধীরে পুলিশের গাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। নিতুও যাচ্ছে ওর পিছন পিছন। ওখানে উপস্থিত সবাই রাশমিকের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। নিতু হাতের ইশারায় সবাইকে বন্দুক নামাতে বললে সবাই আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো। রাশমিক গাড়ির সামনে গিয়ে দেখে আবির, মাহিম আর তাফসির হাঁটু গেড়ে মাটিতে বসে আছে, আর ওদের সারা শরীরে রক্ত লেগে আছে। রাশমিক ওদের সামনে গিয়ে প্রশ্ন করলো, তোদের রক্ত ঝরিয়েছে কে? রাশমিকের কথার প্রতি উত্তরে তাফসির বলল, ভাই বাদ দাও, তোমার কোনো ক্ষতি হয়নি তো? আমি একটা প্রশ্ন করেছি, শুনতে পাসনি? তোদের এভাবে মেরেছে কে? তাফসির আর কোনো কথা না বলে চোখের ইশারায় একজন পুলিশ অফিসারকে দেখিয়ে দিল। রাশমিক ওই পুলিশ অফিসারের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, মরার পাকনা গজাইছে তো, তাই এমন অবস্থা। রাশমিকের কথা শুনে ওই পুলিশ অফিসার সজোরে একটা থাপ্পড় মারল ওর গালে। পুলিশ অফিসারের কর্মকাণ্ড দেখে নিতু কিছুটা রাগান্বিত স্বরে বলে উঠল, মিস্টার রাফিদ, হাউ ডিয়ার ইউ টু টাচ হিম? ডোন্ট ক্রস ইউর লিমিট। I am warning you for the last time. Mind it. নিতের কথা শুনে মিস্টার রাফিদ মাথা নিচু করে উত্তর দিল, সরি ম্যাম, আসলে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। কন্ট্রোল করতে শিখুন মিস্টার রাফিদ। যাই হোক, এখন ওদের 3জনকে নিয়ে থানায় যান, আর আমি রাশমিককে নিয়ে অন্য গাড়িতে আসছি। কিন্তু ম্যাম।
সমস্যা নেই, ও পালাবে না। আর যদিও বা পালালে তাহলে সে দায়ভার আমার। আপনারা যান। আচ্ছা ম্যাম। মিস্টার রাফিদ এবং বাকিরা আবির, মাহিম এবং তাফসিরকে নিয়ে চলে গেল। নিতু আর রাসমিক উঠল অন্য গাড়িতে। রাস্তায় নিতু রাশমিকের সাথে অনেক কথাই বলছে, কিন্তু রাশমিক কোনো কথার জবাব দিয়েনি। ওর মুখে সারাক্ষণ ফুটে ছিল সেই এক চিলতে হাসি। কিছুক্ষণ পরে গাড়ি এসে থামলো থানার সামনে। রাশমিক কোনো কথা না বলে গাড়ি থেকে নেমে ভেতরে চলে গেল। নিতুও গেল ওর পেছন পেছন। ভিতরে গিয়ে নিতু জেলের গেট খুলে দিতে বললে রাশমিক জেলে ঢুকে পড়ে। ঘড়ির কাঁটা রাত 12টা ছুঁই ছুঁই। রাশমিক, আবির, মাহিম এবং তাফসিরকে সিল থেকে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে। রাস্তাটা খুবই নির্জন, আর তার উপরে ঝিরিঝিরি বৃষ্টি তো আছেই। রাস্তা দিয়ে এগিয়ে চলেছে 3টে মাইক্রো। প্রথমটিতে নিতু আর রাশমিক, দ্বিতীয়টিতে আবির, মাহিম, তাফসির, আরও কিছু পুলিশ এবং তৃতীয়টিতে শুধু পুলিশ। সবশেষে মাইক্রো 3টির পেছন পেছন এগিয়ে চলছে আরও 17টি পুলিশের গাড়ি। ঘড়িতে সময় রাত 2টা বেজে 12 মিনিট। হঠাৎই একটা বিকট শব্দ শুনে সবাই গাড়ি থামিয়ে ফেলে এবং পেছনে তাকিয়ে দেখে পুলিশের সর্বশেষ অর্থাৎ 17 নাম্বার কাভার ভ্যানটি আকাশে উঠছে, আর সেটাতে দাউ দাউ করে আগুন জ্বলছে। কিছুক্ষণ পর জ্বলন্ত গাড়িটা রাস্তার একপাশে গিয়ে পড়ে। ধীরে ধীরে ওদের একটার পর একটা কাভার ভ্যান ব্লাস্ট হয়ে যাচ্ছে। যেহেতু বিষয়টা বুঝতে পেরে গাড়ি না থামিয়ে সবাইকে সামনের দিকে এগিয়ে যেতে বলল। ওদের গাড়ি আবার চলতে শুরু করলো নিজ গন্তব্যে। কিছুক্ষণ পর সেই বিকট শব্দটা আর শোনা যাচ্ছে না। এবার তো যেন একটা শান্তির নিঃশ্বাস ছাড়লো। তবে পেছনে তাকিয়েও অবাক, কারণ ওদের সেই 3টা মাইক্রো ছাড়া আর একটি গাড়িও অবশিষ্ট নেই। নিতু একটা দীর্ঘশ্বাস ছেড়ে রাশমিকের দিকে তাকিয়ে দেখে রাশমিক হাসছে। তবে এবারের হাসিটা মুচকি হাসি না, বেশ জোরেই হাসছে ও। আর এই হাসির মানেটা নিতুর বুঝতে তেমন কোনো অসুবিধা হলো না। রাশমিক হাসতে হাসতে নিতুকে উদ্দেশ্য করে বলল, রিমঝিম বৃষ্টি আর তার মাঝে যদি টুকটাক ব্লাস্টের আওয়াজ পাওয়া যায় তাহলে কিন্তু খুব একটা খারাপ হয় না, কি বলো? অবাক হচ্ছেন ম্যাডাম? আরে এখনো তো কিছুই হলো না, একটু আশেপাশে তাকিয়ে দেখুন, না হলে মজা পাবেন কিভাবে? রাশমিকের দিকে নিতু অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এর আগে কখনো রাশমিককে এভাবে হাসতে দেখেনিও। রাশমিকের দিক থেকে নজর ফিরিয়ে নিতু বাহিরে তাকিয়ে দেখে ওদের গাড়ির দুই পাশ দিয়ে অনেকগুলো কালো রঙের মাইক্রো একসাথে এগিয়ে চলছে। হঠাৎ করে 2টা মাইক্রো ওদের থেকে কিছুটা সামনে গিয়ে রাস্তার মাঝখানে থেমে গেল। সেটা দেখে নিতুর গাড়িগুলোও থেমে গেল। এক এক করে নিতু আশেপাশে তাকিয়ে দেখে সামনে, পিছনে, ডানে বামে সব থেকে কালো মাইক্রো দাঁড়িয়ে আছে। গাড়িগুলো থেকে ধীরে ধীরে অনেকগুলো লোক নেমে আসছে। সবার পরনেই আছে কালো স্যুট, মুখে জোকারের মাস্ক আর হাতে গার্ড। কিছুক্ষণ পর নিতুদের সামনে যে গাড়ি দুটো থেমেছিল সেখান থেকে একটা মেয়ে নিচে নামলো। হ্যাঁ, মেয়েটি নওরিন। নওরিনকে দেখে নিতু অনেকটা অবাক হলো বটে। নিতু রাশমিকের দিকে তাকিয়ে দেখে ও এখনো হেসেই চলেছে। নওরিন এসে গাড়ির দরজা খুলে দিলে রাশমিক গাড়ি থেকে নেমে পড়ে। গাড়ি থেকে নেমেও ওর লোকদের 2 মাইক্রোর দিকে ইশারা করে। আবির, মাহিম এবং তাফসিরকে বের করার জন্য বলে। রাশমিকের লোকেরা গিয়ে 2 মাইক্রোটার দরজা খুলে দিলে ওরা 3 জন বেরিয়ে এলো। গাড়ি থেকে নেমে ওরা রাশমিকের পেছনে গিয়ে দাঁড়ালো। ঘটনার আকস্মিকতায় নিতু যেন বাকরুদ্ধ হয়ে গেছে। রাশমিক হাতের ইশারায় 2 এবং 3 মাইক্রোর সবাইকে মেরে ফেলতে বলে, আর ওর লোকেরা গিয়ে সব পুলিশ অফিসারদের মেরে ফেলে। রাশমিক গিয়ে 1 মাইক্রোটার দরজা খুলে নিতুকে গাড়ি থেকে নামালো। গাড়ি থেকে নেমে নিতু রাশমিকের চোখের দিকে তাকিয়ে বলল, এতগুলো মানুষকে কি না মারলে হতো না? ওদের তো কোনো দোষ ছিল না। রাশমিক সামান্য হেসে উত্তর দিল, ওদের মৃত্যুর জন্য কে দায়ী? আপনি, মিস মিতু। আপনি যদি সরাসরি আমাকে ধরার জন্য আসতেন তাহলে হয়তো এত কিছু হতো না, কিন্তু আপনি তা করেননি। আপনি ছলনার আশ্রয় নিয়েছেন, বেইমানি করেছেন আমার সাথে, আর আমি কখনো বেইমানদের বাঁচিয়ে রাখি না। সো মিস নিতু,
পরে পরে ভালো থাকবেন, গুড বাই। কথাটা শেষ করে নওরিনের কাছে থেকে গান নিয়ে নিতুর কপালের ঠিক মাঝ বরাবর একটা গুলি করলো রাশমিক এবং ধীরে ধীরে নিতুর নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়ল। রাশমিক পেছনে ঘুরে নওরিনের দিকে তাকিয়ে কিছুটা নিম্ন স্বরে বলল, নরিন। বলো। এসআই রাফিদ কোথায় থাকে, খোঁজ নাও। আচ্ছা ঠিক আছে, এখন গাড়িতে উঠো, ফিরে যাওয়া যাক। অতঃপর নওরিন, রাশমিক, আবির, মাহিম এবং তাফসির একটা গাড়িতে উঠল আর বাকিরা উঠলো অন্য গাড়িতে। গাড়ি আবার চলতে শুরু করলো ছেলেটির উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পরেই নওরিন রাশমিককে উদ্দেশ্য করে বলল, এসআই রাফিদের খোঁজ পেয়ে গেছি। গুড, কোথায় থাকে ও? মৌলভী বাজার। ওকে, গাড়ি ওর বাড়ির দিকে নাও। আচ্ছা একটা কথা ছিল। কি কথা বলো? নওরিন ভাবুক দৃষ্টিতে রাশমিকের দিকে তাকিয়ে বলল, তোমাকে না আমি কোথায় যেন দেখেছি, খুব চেনা চেনা লাগছে। কোথায় দেখেছি বলো তো? আরে ধুর, কি যে বলো না, আমাকে আবার কোথায় দেখবে তুমি? আচ্ছা, তুমি কি কখনো সিলেট ভার্সিটিতে গেছিলে? রাশমিক সামান্য ঘাবড়ে গিয়ে উত্তর দিল, কই না তো। আমার মনে হয় আমি তোমাকে ভার্সিটিতে কোথাও দেখেছি। আরে না, আমার মতো হয়তো অন্য কাউকে দেখছো। হবে হয়তো। যাই হোক, তুমি কিন্তু অনেক কিউট আমার সোনা বাবুটা। আবির, মাহিম এবং তাফসির অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে নওরিনের দিকে। ওদের অমন অবাক চাহনি দেখে নওরিন বলল, ওই নির্লজ্জ বেহাইয়া পোলাপাইন কি দেখছিস অমন করে? হ্যাঁ, ভাবি ভাইকে আদর করছে আর তোরা তাকিয়ে তাকিয়ে দেখছিস? একদম চোখ তুলে ফেলবো, অন্যদিকে তাকা। নওরিনের কথা শুনে ওরা অন্যদিকে মুখ ফিরিয়ে নিল আর নওরিন রাশমিকের মাথায় হাত দিয়ে ওকে নিজের দিকে টেনে আনে এবং এক করে দেয় ওদের 4 ঠোঁট। রাশমিক বড় বড় চোখে তাকিয়ে আছে নওরিনের দিকে। নওরিন চোখ বন্ধ করে ওর কাজে ব্যস্ত। কিছুক্ষণ পর নওরিন রাশমিককে ছেড়ে দিয়ে মাথা নিচু করে ফেলে এবং রাশমিক অবাক চোখে তাকিয়ে আছে নওরিনের দিকে। নওরিন কিছুটা স্বাভাবিক হয়ে ঠোঁটের কোণে একটা মুচকি হাসি নিয়ে রাশমিককে বলল, কি হয়েছে? ওভাবে তাকিয়ে থাকার কি আছে? দিব নাকি আরেকটা? রাশমিক নিজের মুখে হাত দিয়ে বলল, না থাক, দরকার নেই। বলার জন্য ধন্যবাদ, কিন্তু আমি তো দিবই। বললাম না দরকার নেই। রাশমিককে কথা শেষ করতে না দিয়েই ওর ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নেয় নওরিন। বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে ওদের ঠোঁটের ধাওয়া পাল্টা ধাওয়া। তবে রাশমিককে হারিয়ে দিয়ে 2-1 গোলে জিতে গেল নওরিন। গাড়ি এসে থামলো মৌলভী বাজার এসআই রাফিদের বাড়ির সামনে। সূর্যটা তখনও সম্পূর্ণভাবে দেখা দেয়নি পূর্ব আকাশে। রাশমিক গাড়ি থেকে নেমে রাফিদের বাড়ির গেটের সামনে গিয়ে কলিং বেল প্রেস করলে কিছুক্ষণ পর একটা মেয়ে এসে দরজা খুলে দেয়। মেয়েটি ছিল সম্ভবত একজন কল গার্ল। মেয়েটির পরনে ছিল একটা এলোমেলো শাড়ি আর চুলগুলো ছিল অগোছালো। রাশমিক হাতের ইশারায় নওরিনকে মেয়েটির সাথে কথা বলতে বললে একটি পিছনে পিছিয়ে আসে। মেয়েটি ঘুম ঘুম চোখে নওরিনের দিকে তাকিয়ে বলল, কে আপনারা আর কাকে চাই? সকাল সকাল এসে ডিস্টার্ব করতেছেন। একে তো ওই হারামি পুলিশটা সারা রাত ঘুমোতে দেয় নাই, আর এখন আবার আপনারা আসছেন। নওরিন স্বাভাবিক গলায় বলল, এসআই রাফিদের রুম কোনটা? আপনাদেরকে বলবো কেন? কে আপনারা? নওরিন ওর কোমর থেকে গানটা বের করে হাতের মাঝে নিয়ে নাড়াচাড়া করতে থাকে। নওরিনের হাতে গান দেখে মেয়েটি কিছুটা ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, উপরে গিয়ে 3 নাম্বার রুমটা, প্লিজ, আমাকে মারবেন না। মেয়েটির কথা শুনে রাশমিক ভেতরে চলে গেল। ওর পিছু পিছু নওরিন, আবির, মাহিম এবং তাফসিরও ঢুকলো। ওরা ভেতরে গিয়ে সোজা রাফিদের রুমে চলে গেল। ওরা রাফিদের রুমে গিয়ে দেখে রাফিদ ঘুমাচ্ছে। রাশমিক আর নওরিন গিয়ে সোফায় বসলো আর রাফিদের শেষ ঘুম ভাঙার অপেক্ষা করতে লাগলো। ঘড়িতে সময় সকাল 10টা বেজে 4 মিনিট। রাফিদের ঘুম ভাঙতেই ওরা আশেপাশে তাকিয়ে দেখে রাশমিক আর বাকিরাও ওর দিকে তাকিয়ে হাসছে। ওদের দেখে রাফিদ তড়িঘড়ি করে খাটের পাশে রাখা টেবিলের ড্রয়ার খুলে নিজের গান বের করতে গিয়ে দেখে সেখানে গান নেই। রাফিদ অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে। রাশমিক বসা থেকে দাঁড়িয়ে আবির, মাহিম এবং তাফসিরের দিকে তাকিয়ে বলল, শুভ কাজটা শেষ করে তাড়াতাড়ি বাহিরে আয়।
কথাটি বলে রাশমিক রুমের বাইরে চলে এলো। বাইরে আসার সাথে সাথে 3টা গুলির আওয়াজ শুনতে পেল সে, আর তার মুখের কোণে একটা মুচকি হাসির রেখা ফুটে উঠল। হঠাৎ তার ফোনটা একটু কেঁপে উঠল। পকেট থেকে ফোন বের করে দেখে যে একটা মেসেজ এসেছে। নিতুকে মারা কি খুব দরকার ছিল মিস্টার রাশমিক? তবে মেরে যখন ফেলেছেন তখন প্রস্তুত থাকুন নিজেরও খারাপ সময়ের জন্য। মেসেজটা পড়ে রাশমিকের পা বাড়ালো ভাবনার জগতে। কে পাঠাতে পারে তাকে এই মেসেজ? কার এমন সাহস হবে? তবে যেই পাঠাক সে রাশমিকের সম্বন্ধে অনেক কিছুই জানে, আর এই সব লোক অনেক ক্ষতিকর হয় জীবনের জন্য, কারণ এরা মিশে থাকে ভিড়ের মাঝে। হয়তো তারা চোখের সামনেই ঘোরাঘুরি করবে, কিন্তু তাদের চিনতে পারা কিছুটা দুঃসাধ্য বিষয়। রাশমিকের ধ্যান ভাঙল নওরিনের ডাকে। এই জোকার, ফোনের দিকে তাকিয়ে এত কি ভাবছো? না না, তেমন কিছু না, চলো যাও যাক। আমার বাসায় চলো। আমার বাসা থাকতে তোমরা বাহিরে কেন থাকবে? আরে সমস্যা নেই, আমার ফ্ল্যাট আছে এখানে। তাও চলো না, আমার বাসায় থাকবে। আর আমার বাসা তো তোমার বাসাও, তাই না? জানি। তাও তুমি তো জানো আমার একটা উদ্দেশ্য আছে, আর সেটা পূরণ করতে হলে আমি তোমার সাথে থাকতে পারবো না। আমার কাজটা শেষ হোক, তারপর সব হবে, বুঝলা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মন খারাপ করতে হবে না, চলো যাও যাক। চলো। অতঃপর রাশমিক, আবির, মাহিম আর তাপসির চলে এলো ওদের বাসায়, আর নওরিন চলে গেল ওর বাসায়। ভাই তুমি বিশ্রাম নাও, আমরা পাশের রুমে আছি, কোনো দরকার হলে ডাক দিও। আচ্ছা শোন, তোদের জন্য একটা কাজ আছে। হ্যাঁ ভাই বলো। এই নাম্বারটা নে, আর এই নাম্বারটা সম্বন্ধে সব ইনফরমেশন আমার চাই, বুঝলি? আচ্ছা ভাই, বিকেলের মধ্যে পেয়ে যাবা। আচ্ছা তোরা এখন যা, আর একটু বিশ্রাম নিয়ে নে, তোদের উপর দিয়ে অনেক ধকল গেছে। ভাই তুমিও একটু ঘুমিয়ে নাও, দেখবে শরীরটা ভালো লাগবে। কথাটি বলে আবির, মাহিম আর তাপসির বেরিয়ে গেল রাশমিকের রুম থেকে। রাশমিকেরও অনেক অসহ্য লাগছিল, তাই সেও শাওয়ার নেওয়ার জন্য চলে গেল ওয়াশরুমে। ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানায় গায়ে রেখে দিল রাশমিক। এখন কিছুটা ভালো লাগছে তার। রাজ্যের সকল ঘুম যেন এসে জমা হয়েছে তার চোখে। বিছানায় শোয়ার সাথে সাথেই ঘুমের দেশে পা বাড়ালো সে। বিকেলে কারো ডাকে ঘুম ভাঙলো রাশমিকের। সে ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে মাহিম তাকে ডাকছে। ভাই তুমি যে নাম্বারটা দিয়েছিলা সে নাম্বারের কোনো ভিত্তি নাই। মাহিমের কথা শুনে যেন রাশমিকের ঘুম পুরোপুরি কেটে গেল। ধরপড়িয়ে উঠে গেল সে বিছানা থেকে। যে নাম্বার থেকে তার ফোনে মেসেজ এলো সে নাম্বারের কোনো ভিত্তি নেই। এটা কিভাবে হতে পারে? কি সব যাতা বলছিস তুই? হ্যাঁ ভাই আমি সত্যি বলছি, তুমি যে নাম্বারটা দিছো ওই রকম কোনো নাম্বারই নাকি ওই সিম কোম্পানি তৈরি করেনি। তুই শিওর? ভাই আমি 100% শিওর। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা, পরে কথা বলছি তোর সাথে। আচ্ছা। মাহিম বেরিয়ে গেল রুম থেকে। রাশমিক আবারও পা বাড়ালো ভাবনার জগতে। হঠাৎ ওর ফোনটা বেজে উঠলো, আর ও নাম্বারটা না দেখেই কলটা রিসিভ করলো। হ্যালো, কে? আমি নিহান। হঠাৎ কি মনে করে? শুনলাম তুই নাকি আমাকে মারতে চাচ্ছিস। হ্যাঁ ঠিকই শুনছিস, তবে তোর শোনার ক্ষেত্রে একটু ভুল আছে। আমি তোকে মারতে চাচ্ছি না, আমি তোকে মেরে ফেলবো। আর তুই তো জানিস যে বন্দুকের গুলি আর জোকার কিং এর টার্গেট কখনো মিস হয় না। হাসালি রে, আজকে মনে হচ্ছে যে তোর জোকার নামটা সার্থক। তুই মানুষকে অনেক হাসাতে পারিস। অনেকদিন পর এভাবে হাসলাম। সেই লাস্ট বার হেসেছিলাম যেদিন তোর মাকে খুন করেছিলাম, তারপর আর হাসার সুযোগ পাইনি। তুই তো জানিসই না যে আমি কোথায় আছি, আর আমাকে মারতে চাচ্ছিস। তবে তোর জন্য একটা কুলু আছে, আমার কাছে চাইলে নিতে পারিস। তোকে খুঁজে বের করতে আমার কোনো ক্লুর প্রয়োজন নেই। আমি যদি না চাই তাহলে তুই জীবনেও আমাকে খুঁজে পাবি না, বুঝলি? আর এতদিন তোকে ভাই ডেকে এসেছি, তো তাই তোর কষ্ট আমার সহ্য হবে না। ভাই বলে ডেকেছিস মানে? আমি হলাম মরিচিকা, হারিয়ে যাব অতলে। কোথায় আমায় খুঁজবি তুই? আকাশে না পাতালে? ভালো থাকিস জোকার। নিহান কলটা কেটে দিল, আর রাশমিকের চেহারার ফুটে উঠল একটা বিষণ্ণতার ভাব। কি হচ্ছে এসব আমার সাথে?
একটার পর একটা রহস্য শুধু ধোঁয়াশার মতো সামনে আছে। যখনই একটার সমাধান করতে যাই আর একটা রহস্য এসে হাজির হয় চোখের সামনে। এসব কথা ভাবতে ভাবতে রাশমিকের ফোনটা আবার বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখে ওই একই নাম্বার দিয়ে কল এসেছে, মানে নিহান কল করেছে। রাশমিক কাঁপা কাঁপা হাতে কলটা রিসিভ করলো। আরে একটা কথা বলতে ভুলে গেছি, শুনেছি তুই নাকি সিলেটের ডাক কুইং গ্যাং লিডারের নইনের সাথে প্রেম করছিস। ঘটনা কি সত্যি নাকি? তোকে কে বললো? আরে আমি তো তোর আশেপাশে আছি, আমার জানাটা কি স্বাভাবিক নয়? কি জন্য কল দিছিস সেটা বল। মনে কর নইরিন যদি কিডন্যাপ হয়ে যায় তাহলে কেমন হবে? কেমন আর হবে, তোর জন্য খারাপ হবে আর আমার জন্য ভালো। এত মজার মজার জোকস তুই কোথায় পাস রে? আগে আমাকে খুঁজে তো বের কর, তারপর না হয় আমার খারাপ করিস। যে চোখের সামনে থাকে তাকে খোঁজার দরকার হয় না, সময় তাকে সামনে নিয়ে আসে। বাহ, তুইও তো বেশ রহস্যজনক কথা বলতে পারিস। তা কার কাছ থেকে শিখলি রে? ফাও পেঁচাল বাদ দিয়ে কাজের কথা বল। আজ রাত ঠিক 12টায় তোর প্রেমিকাকে কিডন্যাপ করা হবে, পারলে আটকে দেখা। আমি তোকে আটকাবো না, তুই নিজে আমাকে তোর কাছে নিয়ে যাবি। আচ্ছা দেখা যাক, অল দ্য বেস্ট জোকার। সেটা আমার না, তোর দরকার। নিজের মৃত্যুর দিন গুনতে শুরু কর। তুই তো জানিসই যে আমি বেঈমানদের কখনো বাঁচিয়ে রাখি না, এমনকি সে যদি আমার নিজের ভাইও হয় তাও না। নিজের যত্ন নিস, আমার মারার আগে যেন আবার নিজে মরে যাস না। রাশমিক কলটা কেটে দিয়ে বারান্দা থেকে রুমে চলে আসলো। রাশমিকের মুখে লেগে আছে সেই চিরচেনা হাসি। নিহান, আমি ভাবছিলাম তুই একটু চালাক হবে, কিন্তু তুই যে এত বোকা তা আগে কখনো ভাবিনি। নিজে এসে আমার কাছে ধরা দিলি, তবে আমার সাথে এমন বেমাইটা না করলেও পারতি। তোর কাছে এমনটা আমি কখনো আশা করিনি। তোকে নিজের ভাই ভেবেছিলাম, তবে গেম যখন খেলেছিস আমার সাথে তাহলে এবার না হয় আমি একটু খেলি। শুরুটা তুই করেছিলি, কিন্তু শেষটা আমি করব। রাশমিক নিজের ফোন বের করে কল করলো নওরিনকে। সূর্য আজ কোন দিক দিয়ে উঠলো? আমি তো ভাবতেই পারছি না যে জোকার কিং আমাকে ফোন দিল। তার জনাব হঠাৎ কি মনে করে? হইছে হইছে, এবার একটু দম নেন ম্যাডাম। একটা জরুরি কাজের জন্য আপনাকে ফোন দিয়েছিলাম। বলো, কি জরুরি কাজ? আচ্ছা শোনো, বুঝলে? সবই তো বুঝলাম, কিন্তু ও যে এমন কাজ করবে তা আমি কখনো ভাবিনি। সেটা আমিও কখনো ভাবিনি, তবে যা দেখছি সেটা তো আর অবিশ্বাস করতে পারি না, তাই না? আচ্ছা এখন রাখি, আর তোমাকে যেভাবে যেভাবে বললাম তুমি ঠিক সেভাবেই সবকিছু করবে। আচ্ছা ঠিক আছে। রাশমিক কলটা কেটে দিয়ে বিছানা থেকে উঠে আবার বারান্দার দিকে পা বাড়ালো। নিহান, এতদিন গেমটাকে কন্ট্রোল করেছিস তুই, কিন্তু এবার সেটাই হবে যেটা আমি চাইবো। তুই ঠিক সেভাবেই চলবি যেভাবে আমি তোকে চালাবো।